দেখুন 21শে জুলাইয়ের আয়োজন বোঝাচ্ছে তৃণমূল তাদের বেসিকে মানে গোড়ায় ফিরে এসছে, কিন্তু তা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাপ কি কালকে সমাবেশে একদম থাকছে না? থাকছে, চিন্তা করবেন না। লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর ওই দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে যে ইন্ডিয়া জোটের বৈঠকটা বসেছিল, সেই বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনে আছে আপনাদের? এবার জোট বৈঠক সেরে অভিষেক কিন্তু আরেকটা কাজ করেছিলেন, তিনি অখিলেশ যাদবের সাথে দেখা করেছিলেন। এবার 2016 সালে অখিলেশ ওই হঠাৎ করে বিরাট নাম হয়ে উঠেছিলেন সমাজবাদী পার্টিতে, তাকে কেন্দ্র করে বিরাট আলোড়ন উঠেছিল, সবাই বলতে শুরু করেছিল অখিলেশ লাও। আর তারপর দল ভাগ হয়ে গিয়ে প্রতীক নিয়ে কমিশন পর্যন্ত ছোটাছুটি, সে বিরাট কাণ্ড। এখন মুলায়ম নেই, অখিলেশই সর্বেসর্বা, তার নেতৃত্বেই এই লোকসভা নির্বাচনে বিজেপিকে উত্তরপ্রদেশে ধাক্কা দিয়েছে সপা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও 1 মাস আগে দিল্লিতে সেই অখিলেশ যাদবের সঙ্গেই দেখা করেছেন। দেখুন, আঞ্চলিক দলগুলোর সঙ্গে সমান্তরাল সম্পর্কের যে লাইন, সেটা দিল্লিতে অভিষেক টেনেছিলেন, আর সেই লাইন ধরেই কাল তৃণমূলের সমাবেশে হাজির হচ্ছেন অখিলেশ যাদব। এবার সমাজবাদী পার্টি সুপ্রিমোর 21শে জুলাইয়ের মঞ্চে থাকার দুটো গুরুত্ব: এক, কংগ্রেসকে বার্তা পৌঁছানো যে প্রয়োজনে তোমাকে ছাড়াই আঞ্চলিক দলগুলো একটা বিরোধী ফ্রন্ট গড়ে নিতে পারে, আর 2, শহীদ সমাবেশের তাৎপর্যটাকে জাতীয় স্তরে প্রতিষ্ঠিত করা। মানে আগামীকাল যারা ওই চিড়িয়াখানা, ইকো পার্ক, ভিক্টোরিয়া এসব মায়াঠায়া কাটিয়ে শেষ পর্যন্ত ধর্মতলায় পৌঁছবেন, সেই সব তৃণমূলের কর্মীরা তার মানে শুনবেন যে তাদের নেত্রী শুধু 26-এর বিধানসভা লড়াইয়ে সুর বাঁধবেন না, দিল্লিতে মোদি বিরোধী লড়াইয়ের সুরটাকেও লোকসভা ভোটের পর ফের নতুন করে বাঁধবেন। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। ইন্ডিয়া জোট ক্রমশ তারা জায়গা শক্ত করছে, একটা প্রতিফলন তো হবেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। অখিলেশ যাদব তিনি আছেন, সুতরাং এটা তো থাকবেই। সুতরাং সুরটা সর্বভারতীয় ক্ষেত্রেও যে অনুরণিত হবে, সেটা আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অখিলেশ যাদবকে উনি জানাতে পারেন আমন্ত্রণ, শক, হুন, পাঠান, মোগল এক দেহে হলো লীন, তবেই তো জমবে। বাংলার ভাইপোকে নিয়ে তো শুধু হচ্ছে না, এখন ইউপি থেকেও ভাইপো আনতে হবে, মায়াবতীর ভাইপো। নিশ্চিতভাবে দিল্লির রাজনীতির অলিন্দের সব সূত্রের খবর, নির্ভরযোগ্য খবর, নরেন্দ্র মোদীর সরকার, এনডিএ সরকার বেশি দিন ক্ষমতায় নেই। অভ্যন্তরীণ বিবাদে এই সরকারের পতন ঘটবে, এই সরকার থেকে অনেকে বেরিয়ে আসবে এবং বিকল্প সরকার, ইন্ডিয়া জোটের সরকার দেশের দায়িত্ব নেবে। অভ্যন্তরীণ বিবাদ কথাটা এই সমস্ত বিষয়ের মধ্যে না আসাই ভালো, কারণ ওই ইন্ডিয়া জোট দায়িত্ব নেওয়ার কথা বললেন না কুণাল ঘোষ, ইন্ডিয়া জোটের শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত পুরোটাই তো অভ্যন্তরীণ বিবাদ। এ তো শুরুতে বিবাদ, মাঝে বিবাদ, শেষে বিবাদ, বিবাদের তো কোনো শেষ নেই। এই যে তৃণমূলের মঞ্চে অখিলেশ যাদবের উপস্থিতি, এটা কি আদৌ নরেন্দ্র মোদীকে কোনো দুশ্চিন্তায় রাখবে? দেখুন, লোকসভায় বিরোধী সাংসদ সংখ্যা 235, তার মধ্যে কংগ্রেস একা 100, বাকিরা 135। এবার এই 135কে বাদ দিয়ে 100-র শক্তি নিয়ে বিজেপি কি কোনোভাবে ভাববে, একই রকমভাবে ভাববে? দেখুন, রাজনীতিতে যেহেতু হয় না বলে কিছুই হয় না, তাই আমি ভবিষ্যতে যদি বিরোধী জোটে ফাটল ধরে, কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলোর দূরত্ব তৈরি হয়, এই রকম একটা প্রেক্ষাপট যদি তৈরি হয়, তাহলে কিন্তু অখিলেশ আর অভিষেকের ওই দিল্লির বৈঠক আর কলকাতায় অখিলেশের উপস্থিতি, এই দুটোকে একটা এক সরল রেখায় দেখতে পাবেন, জানেন তো। এবং সেইটার কথা মাথায় রেখে এই কংগ্রেসের নেতারা যদি অখিলেশের এই উপস্থিতিকে যদি এখন সন্দেহের চোখে দেখতে থাকেন, তাহলে কি তাদের দোষ দেওয়া যাবে? অবশ্য ভবিষ্যতের গর্ভে যে প্রশ্ন লুকিয়ে আছে, সে প্রশ্নটা আপাতত সেখানেই থাকতে দিন। আমরা একটু বর্তমানের দিকে তাকাই। বর্তমান বলছে 21শে জুলাইয়ের মঞ্চে আঞ্চলিক মানে একেবারে লোকাল কিছু অস্বস্তি তৃণমূলের জন্য থাকছে। অস্বস্তি 1,
যে প্রতিশ্রুতি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন, সেগুলো পালন করার ব্যাপারে তৃণমূল নেতাদের মধ্যে বিশেষ ইচ্ছে টিচ্ছে আছে বলে তো মনে হচ্ছে না। এক জিনিসপত্রের দাম ওই বাজারে টাস্কফোর্স ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই 10 দিনের সময়সীমা দিয়েছিলেন, পার হয়ে গেছে, বিশেষ দাম টাম কমেনি। আমরা দেখেছি ওই মাঝে মধ্যে এই টাস্কফোর্স গেলে কিছু দাম কমিয়েছিল, যেই তারা ওখান থেকে বাজার থেকে বেরিয়ে গেছেন, দাম যেখানে ছিল সেখানে পৌঁছে গেছে। অথচ এর আগে দেখুন তৃণমূল কর্মীরা তারা পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছিলেন যাতে দাম কমানো যায়। দাম কমেছিল তখন, এবার কমেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি জমি রক্ষা করতে বলেছিলেন যারা জবরদখল করে আছেন তাদের হাঁটাতে, বলেছিলেন যারা বেআইনি নির্মাণ করেছেন সেই সমস্ত বাড়ি বেআইনি নির্মাণ ভেঙে দিতে। কিন্তু দেখুন গজলডোবায় সরকারি জমিতে যেমন রিসর্ট হয়েছে, তেমনি ডুয়ার্সেও মূর্তি নদীর তীরে জমি দখল করে বেআইনি রিসর্ট গজিয়ে উঠেছে বলে তো অভিযোগ উঠেছে। গজলডোবায় বেশ কিছু রিসর্ট প্রশাসন ভেঙেছে, সেটা ঠিক, কিন্তু সেখানেও তো আবার ওরার অভিযোগ উঠেছে। বলা হয়েছে তৃণমূল নেতাদের ওই রিসর্টগুলোর দেওয়াল টেওয়ালই শুধু ভাঙা হয়েছে, কিন্তু বিজেপির লোকেদের যেখানে রিসর্ট রয়েছে সেগুলো বেমালুম পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে। ভাঙার তো কথাই, কিন্তু সে তো সব কটাই ভাঙা পড়ার কথা ছিল, বাকিগুলো কেন পড়েনি সেটা কার সদিচ্ছায় সেটা তারাই বলতে পারবেন। দেখুন তৃণমূল নেতাদের জমি দখল যদি অস্বস্তির 1 নম্বর কারণ হয়, তাহলে অস্বস্তির দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ তৃণমূলের ওই জমিদাররা। লোকসভা ভোটের আগে জমিদের এই হটানোর স্লোগান তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা মনে হচ্ছে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন বলেই তিনি এই অভিযোগটা তুলেছিলেন। মানুষের টাকা আটকে প্রধানমন্ত্রীর বাসভবন আজকে হচ্ছে, কিন্তু মানুষের ছাদের টাকা বন্ধ, মানুষের পারিশ্রমিক বন্ধ। বিজেপির জমিদারির পতন আগামী দিন বাংলা থেকে হবে, এবং দিল্লির বুক থেকে দাঁড়িয়ে আমরা এই চ্যালেঞ্জ আজকে মোদী সরকারকে দিয়ে যেতে চাই।